শুভ সন্ধ্যা সবাইকে। আজ 13 জুলাই রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, বিজেপির স্বৈরাচারী কৌশল সহ্য করবে না কংগ্রেস, বললেন গৌরব গগৈ। দলীয় মুখপাত্রদের জনতার চোখ কান হয়ে ওঠার আহ্বান সভাপতির। পরিকাঠামো থাকলেও নেই ডাক্তার, চিকিৎসা থেকে বঞ্চিত বজন্তীপুরের মানুষ। বড়খলা হাসপাতাল চিবিটাবিসিয়া স্থানান্তরের প্রতিবাদে সরব এলাকার মানুষ। আইনি লড়াইয়ের সিদ্ধান্ত, গঠিত 50 সদস্য বিশিষ্ট হাসপাতাল বাঁচাও কমিটি। চীন সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর, সম্পর্ক উন্নয়নের পথে দিল্লি বেজিং। তিরুপতি মন্দিরে কোনো অহিন্দু কর্মী নয়, কড়া বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর। শিলচরে বিয়ের পার্টিতে মহিলার সঙ্গে অভব্য আচরণের প্রতিবাদ করে প্রহৃত স্বামী, ধৃত 2। দক্ষিণ কৃষ্ণপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আগামীকাল 14 জুলাই। মায়ানমারে আলফার একাধিক ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর আক্রমণ, হত 3। এবং সর্বশেষ খবরটি হল, উত্তরাখণ্ডে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার 25 জন ভুয়ো সাধু। ছদ্মবেশ ধরে লুকিয়েছিলেন অপরাধী বাবারা। এবারে শুনুন বিস্তারিত খবর। বিজেপির স্বৈরাচারী কৌশল সহ্য করবে না কংগ্রেস, এমন হুঙ্কার দিলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সাংসদ গৌরব গগৈ। এপিসিসির মিডিয়া সম্মেলনে এই হুঙ্কার দেন তিনি। আসাম প্রদেশ কংগ্রেসের উদ্যোগে 2026 বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে দিশপুরের মানবেন্দ্র কমপ্লেক্সে মিডিয়া সম্মেলন আয়োজন করা হয় শনিবার। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দলের মিডিয়া বিভাগ এবং মুখপাত্রদের সব ক্ষেত্রে শক্তিশালী করার পাশাপাশি গ্রাম পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি ও বিজেপি সরকারের ভুয়ো তথ্য তথা ফেক নিউজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। সম্মেলনে উপস্থিত ছিলেন এপিসিসি সভাপতি সাংসদ গৌরব গগৈ, আসামে দলের মিডিয়া ইনচার্জ চরণ সিং চান্দ্রা, সারা ভারত কংগ্রেস কমিটির প্রতিনিধি হর্ষদ শর্মা, অনিকা মেহরুত্রা, নিগা আব্বাস, রশ্মি মিগলানি। সম্মেলনে গৌরব গগৈ রাজ্যে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর ক্রমবর্ধমান হুমকির পরিপ্রেক্ষিতে দলের মুখপাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি এপিসিসির মুখপাত্রদের নির্দেশ দেন, বিজেপির মন্ত্রী, বিধায়ক এবং নেতাদের দ্বারা হেনস্থা ও ভীতি প্রদর্শনের সম্মুখীন হওয়া সাংবাদিক সহ মিডিয়া কর্মীদের যাতে সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করা হয়। কংগ্রেসের মুক্ত বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি অটল অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, কংগ্রেস সংবাদ মাধ্যমের সঙ্গে সংহতি প্রকাশ করছে। এমনকি কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনামূলক সংবাদ প্রকাশ হলেও বিজেপির মতো কংগ্রেস কোনো অবস্থাতেই আক্রমণাত্মক হবে না। গৌরব গগৈ বলেন, এই প্রত্যাহ্বানমূলক সময়ে যখন বিজেপি সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে পদ্ধতিগতভাবে দুর্বল করে তুলছে, তখন আমাদের কর্তব্য হচ্ছে গণতন্ত্রের স্তম্ভগুলিকে সুরক্ষা প্রদান করা। আমাদের নিশ্চিত করতে হবে যে সাংবাদিকরা ভয় ত্যাগ করে যেন নিজেদের কর্তব্য পালন করতে পারেন, কারণ তাদের কাজ শাসককে জবাবদিহির আওতায় আনার জন্য অপরিহার্য। সম্মেলনে কংগ্রেসের মিডিয়া সেল শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করা হয়। গৌরব গগৈ নবনিযুক্ত মুখপাত্রদের গ্রাম পর্যায়ে পারদর্শী এবং সক্রিয় মিডিয়া টিম গঠনের নির্দেশ দিয়েছেন। এই টিমগুলি রাজ্যের বুথ, গ্রাম এবং পিছপড়া অঞ্চলগুলিতে কংগ্রেসের সামগ্রিক উন্নয়ন, সামাজিক ন্যায়, বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে বার্তা প্রচার করবে। তিনি দলীয় মুখপাত্রদের জনতার চোখ এবং কান হিসেবে কাজ করে বর্তমান সরকারের দুর্নীতি ও অপশাসনের চিত্র উদ্ঘাটন করার আহ্বান জানিয়েছেন। পরবর্তী খবর, পরিকাঠামো থাকলেও নেই ডাক্তার, চিকিৎসা থেকে বঞ্চিত বজন্তীপুরের মানুষ। হাইলাকান্দি জেলার গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। পরিকাঠামোগত সুবিধা থাকলেও অনেক হাসপাতালে নেই নিয়মিত চিকিৎসক, নার্স বা কমিউনিটি হেলথ অফিসার। অধিকাংশ ক্ষেত্রেই তারা নিজেদের ইচ্ছামতো সময় মেনে হাসপাতালে আসা যাওয়া করেন। বিশেষ করে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বজন্তীপুরে অবস্থিত আধুনিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি যেন এর জ্বলন্ত উদাহরণ। কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই হাসপাতালে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ও স্টাফ কোয়ার্টারের ব্যবস্থা থাকলেও নেই পূর্ণকালীন চিকিৎসক সহ পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী। সরকারি ঘোষণা অনুযায়ী এখানে 24 ঘন্টা স্বাস্থ্য পরিষেবা চালু থাকার কথা ছিল, কিন্তু বাস্তবের চিত্র সম্পূর্ণ উল্টো। স্থানীয়দের অভিযোগ, দিনে 2 থেকে 2.5 ঘন্টা খোলা থাকে হাসপাতালটি, এরপরই তালা পড়ে দরজায়। ফলে হাজার হাজার বাসিন্দা প্রাথমিক চিকিৎসার সুবিধা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন। তারা আরও বলেন, এটা যেন নামমাত্র হাসপাতাল, সঠিক সময়ে জরুরি পরিষেবা মেলে না,
ফলে বয়স্ক, গর্ভবতী মহিলা ও শিশুদের সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে। এমতাবস্থায় স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবিলম্বে স্থায়ী চিকিৎসক নিয়োগ করে স্বাস্থ্যকেন্দ্রটি 24 ঘন্টা চালু রাখার ব্যবস্থা করতে হবে। না হলে হাসপাতালের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পরিকাঠামোটা কোনো কাজে লাগবে না। স্থানীয়রা এ নিয়ে বিধায়ক জাকির হোসেন লস্করের বিরুদ্ধেও ফুঁসছেন। তারা এই স্বাস্থ্যকেন্দ্রের নিয়মিত পরিষেবার জন্য বিধায়কের সঙ্গে বারবার যোগাযোগ করেছেন, কিন্তু বিধায়ক লস্কর হাসপাতালটি পরিষেবা নিয়মিত করতে কোনো পদক্ষেপ আজ পর্যন্ত গ্রহণ করেননি, যার ফলে হাসপাতাল থাকলেও পরিষেবা থেকে বঞ্চিত বৃহত্তর বজন্তিপুর এলাকার বাসিন্দারা। পরবর্তী খবর, বড়খোলা হাসপাতাল চিবিটাবিসিয়া স্থানান্তরের প্রতিবাদে সরব এলাকার মানুষ। বড়খোলা হাসপাতাল তাপাঙ্গের চিবিটাবিসিয়া স্থানান্তরের প্রতিবাদে গর্জে উঠলেন স্থানীয় সচেতন নাগরিকরা। রাজ্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে 4 জুন বড়খোলা হাসপাতাল তাপাং এলাকার চিবিটাবিসিয়া স্থানান্তরের নির্দেশ জারি করা হয়। এর প্রতিবাদে বড়খোলা তেমাতায় এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। চেসরিজিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ফখরুল ইসলাম লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। তিনি তার বক্তব্যে বলেন, এই সরকারের কাজই হলো মানুষকে কষ্ট দেওয়া। তিনি এলাকার বিধায়ক থাকা অবস্থায় তাকে না জানিয়ে এই কাজ করা হয়েছে। এ ব্যাপারে তিনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে পত্র প্রেরণ করেছেন বলে জানান। সভায় বক্তব্য পেশ করেন ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ সদস্য ফরিদা পারভিন লস্কর। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান বড়খোলা হাসপাতাল যে জায়গায় রয়েছে, এখানে বৃহত্তর এলাকার মানুষ উপকৃত হচ্ছেন। এই হাসপাতালটি তাপাং ব্লকের অধীন গেলে জন্ম মৃত্যুর সার্টিফিকেট এবং প্রসূতি মহিলাদের ডেলিভারির সুবিধা আর বড়খোলায় থাকবে না। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে হাসপাতালটি এখানে রাখার জন্য গণতান্ত্রিকভাবে বৃহত্তর প্রতিবাদ করার আহ্বান জানান তিনি। সভায় ডলু চা বাগানের শ্রমিক নেতা বিষ্ণুপদ বাগদি তার বক্তব্যে বলেন, আপনারা হয়তো বুঝতে পারছেন না, এখান থেকে হাসপাতাল চলে গেলে কি অবস্থা হবে, পরে বুঝবেন। আপনাদের হয়তো জানা আছে, ডলু বিমানবন্দর নিয়ে আমরা প্রথম কোনো প্রতিবাদ করিনি। বর্তমান শ্রমিকরা কাজ হারাচ্ছেন, আগামীতে আরও শ্রমিকদের উচ্ছেদ করা হবে। এভাবে হাসপাতাল চলে গেলে জন্ম মৃত্যুর সার্টিফিকেটের জন্য চিবিটাবিসিয়া যেতে হলে অনেক দুর্ভোগ পোহাতে হবে। তাই সবাই হাসপাতালটি রক্ষা করতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। বিশিষ্ট সমাজকর্মী মতি সিং তার বক্তব্যে বলেন, সরকারের অনেক টাকা আছে, বড়খোলা হাসপাতাল এখান থেকে না সরিয়ে চিবিটাবিসিয়ায় আরেকটি হাসপাতাল নির্মাণ করা হলে আমাদের কোনো অসুবিধা নেই, তবে এখান থেকে হাসপাতাল স্থানান্তর মেনে নেওয়া যায় না। পরবর্তী খবর, দক্ষিণ কৃষ্ণপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আগামীকাল 14 জুলাই লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল ও লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ ও ইয়ুথ এগেইনস্ট সোশিয়াল এভিলসের ব্যবস্থাপনায় 219 নম্বর দক্ষিণ কৃষ্ণপুর এলপি স্কুলে অর্থাৎ সোনাবাড়িঘাট পেট্রোল পাম্পের পাশে বিনামূল্যে এক ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে আগামী 14 জুলাই। আগামীকাল শিবির শুরু হবে সকাল 10টায়, চলবে দুপুর 2টা পর্যন্ত। এদিন সকাল 8টার পর শিবিরে উপস্থিত হয়ে রোগীকে ক্রমিক নম্বরের টোকেন সংগ্রহ করতে হবে। শিবিরে শুধুমাত্র 225 জন রোগী দেখা হবে, তাই যথাসময়ে এলাকার চোখে সানিপুরা রোগীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। অপারেশনের জন্য বাছাই করা রোগীদের পরীক্ষার দিন বা নির্ধারিত দিনে লায়ন্স চক্ষু হাসপাতালে স্থানান্তরিত করা হবে। শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালের ভাইস চেয়ারম্যান অলোক মোহন বণিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। পরবর্তী খবর, শিলচরে বিয়ের পার্টিতে মহিলার সঙ্গে অভব্য আচরণের প্রতিবাদ করে প্রণীত স্বামী ধৃত 2। বিয়ের পার্টিতে মহিলার সঙ্গে অভব্য আচরণ করছিল 2 যুবক। এতে মহিলার স্বামী প্রতিবাদ জানালে তাকে মারধর করা হয়। শুক্রবার রাতে শিলচর ক্লাব রোডের এক হোটেলে ঘটে এই ঘটনা। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত 2 যুবক সৌমিত্র দাস ও অভিজিৎ রায়কে গ্রেফতার করেছে। সৌমিত্র কালীবাড়িচর এবং অভিজিৎ রংপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওই হোটেলে বিয়ের পার্টিতে আমন্ত্রিত হিসেবে গিয়েছিল সৌমিত্র ও অভিজিৎ। মহিলা এবং তার স্বামীও পার্টিতে যোগ দিয়েছিলেন আমন্ত্রিত হিসেবে। সৌমিত্ররা পার্টি চলাকালীন মহিলার সঙ্গে অভব্য আচরণ শুরু করে বলে অভিযোগ। তাদের আচরণ মাত্রা ছাড়িয়ে যেতে দেখে মহিলার স্বামী এর প্রতিবাদ জানান। এতে সৌমিত্র ও অভিজিৎ উল্টে খেপে গিয়ে মহিলার স্বামীকে মারধর করে। তখন পার্টিতে থাকা অন্যান্য লোকেরা সৌমিত্র ও অভিজিৎকে পাকড়াও করে আটকে রাখেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ হোটেলে গিয়ে 2 জনকে ধরে নিয়ে যায়। রবিবার সৌমিত্র ও অভিজিৎকে পুলিশ আদালতে পেশ করে
আদালতের নির্দেশে দুজনকে প্রেরণ করা হয়েছে জেল হাজতে। পরবর্তী খবর, চীন সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। সম্পর্ক উন্নয়নের পথে দিল্লি বেজিং। প্রায় 5 বছর পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী সপ্তাহে এই সফর হতে চলেছে বলে সূত্রের খবর। লাদাখ সীমান্তে 2020 সালের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত চীন সম্পর্ক যে সংকটের মুখে পড়েছিল তা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বেজিংয়ে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন জয়শঙ্কর। এরপর তিনি তিয়ানজিনে যাবেন। সেখানে 14-15 জুলাই অনুষ্ঠিত হবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রীদের সম্মেলন। শীর্ষ সম্মেলনের বাইরেও পৃথকভাবে দুই মন্ত্রীর বৈঠক এই বার্তা দিচ্ছে যে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ মনোযোগী। উল্লেখ্য, চীনের নেতৃত্বাধীন এসসিওতে ভারত ও পাকিস্তান সহ 9টি স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে। সূত্রমতে, জয়শঙ্কর ওয়াং বৈঠকে বিরল খনিজ সরবরাহ, দলাই লামার উত্তরসূরি ইস্যু, ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনা এবং ভারত চীন সরাসরি বিমানের পুনরায় চালুর বিষয়টি আলোচনায় আসতে পারে। চীনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আসন্ন এসসিও নেতাদের সম্মেলনে যোগদানের জন্য উষ্ণ আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও দিল্লি এখনও আনুষ্ঠানিকভাবে উপস্থিতির বিষয়ে কিছু জানায়নি। এই সফরকে মোদীর সম্ভাব্য চীন সফরের প্রস্তুতি হিসেবেও দেখা যেতে পারে। এর আগেও গত বছর অক্টোবর মাসে রাশিয়ায় ব্রিক্স সম্মেলনের সময় প্রধানমন্ত্রী মোদী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাৎকালে সম্পর্ক স্থিতিশীল করার বিষয়ে আলোচনা হয়েছিল। এরপর জয়শঙ্কর ও ওয়াং ইর মধ্যে 2বার বৈঠক হয়, রিও ডি জেনিরো ও জোহেন্সবার্গে G20 সম্মেলনের ফাঁকে। তবে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যেও দ্বন্দ্ব পুরোপুরি কাটেনি। ভারতের পক্ষ থেকে এখনও চীনা বিনিয়োগ ও ভিসা প্রক্রিয়ায় বিধিনিষেধ বজায় রয়েছে। অন্যদিকে চীন গুরুত্বপূর্ণ খনিজের রফতানিতে নিয়ন্ত্রণ জারি করেছে, যার প্রভাব পড়েছে ভারতীয় শিল্পে। এমনকি সম্প্রতি মোদীর দলাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো নিয়েও আপত্তি তুলেছে বেজিং। এদিকে জয়শঙ্করের সফরের পর চলতি মাসেই চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত সফরে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত ইস্যুতে বৈঠক করতে পারেন বলে জানা গেছে। উল্লেখ্য, 2020-এর জুনে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হন আর অজানা সংখ্যক চীনা সেনা নিহত হয়। তারপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। হাজার হাজার সেনা যুদ্ধবিমান ও মিসাইল মোতায়েন হয় সীমান্তে। এই পরিস্থিতির প্রেক্ষিতে জয়শঙ্করের চীনা সফর নতুন কূটনৈতিক দিগন্তের পথ খুলে দিতে পারে বলেই মনে করছে বিশ্লেষক মহল। পরবর্তী খবর, মায়ানমারে আলফার 4টি ক্যাম্পে আক্রমণ ভারতীয় সেনাবাহিনীর। ভয়ঙ্কর আক্রমণে শীর্ষ আলফার ক্যাডার নয়ন অসম, গণেশ অসম এবং প্রদীপ অসম নিহত হন। নয়ন অসমের শেষকৃত্যে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় আলফার আরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। মায়ানমারের জঙ্গলে ফাইটার জেট চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এদিকে মায়ানমারে আলফার 4টি ক্যাম্পে ড্রোন হামলা চলল। ক্যাম্পে ড্রোন দ্বারা 150টি বোমা ফেলা হয়েছে। আরাকান এবং ECHQতে হামলা চলে। ড্রোন হামলার কারণে আরাকান শিবিরে ব্যাপক ক্ষতি হয়েছে। আলফার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম একটি হামলায় নিহত হয়েছেন। নয়ন অসম ECHQ ক্যাম্পে একটি ড্রোন হামলায় নিহত হন। নয়ন অসম ওরফে নয়ন মেদির ঘর বোজালিতে মৃত নয়নের বয়স ছিল 58 বছর। ULFAIর কমান্ডার পরেশ বড়ুয়ার পর নয়ন অসম তার স্থানে আসেন। কর্নেল প্রদীপ অসম ESHQ ক্যাম্পে গুরুতর আহত হয়েছিলেন। আরাকান এবং পাংশাও শিবিরে হামলার সময় উপস্থিত ছিলেন না অরুণোদয় অসম। বহু আলফা নেতা এবং কর্মীদের নিহত হওয়ার খবর রয়েছে। মণিপুরের বিদ্রোহী সংগঠন PLAর শিবিরে হামলা চলে। পরবর্তী খবর, উত্তরাখণ্ডে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার 25 জন ভুয়ো সাধু। ছদ্মবেশ দূরে লুকিয়েছিলেন অপরাধী বাবারা। আজকাল সব কিছুতেই ভুয়ো ভেজাল, খাবারে ভেজাল, ঔষধে নকল, খবরে ভুয়ো। এই ভুয়োর যুগে সাধুও ভুয়ো। হ্যাঁ, উত্তরাখণ্ডে পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ল অন্তত 25 জন ভুয়ো সাধু। দেরাদুন পুলিশের কাছে খবর ছিল রাজ্যের বিভিন্ন অংশে বেশ কয়েকজন সাধু বা বাবারা মিথ্যা পরিচয় দিয়ে নিজেদের অতীতের পাপ লুকিয়ে ছদ্মবেশ ধরেছেন। এদের মধ্যে অনেকেই ভিন রাজ্যে গুরুতর অপরাধ করে থাকতে পারেন। এই অভিযোগের প্রাথমিক তদন্তের পর মিথ্যা পরিচয় দিয়ে থাকা ভুয়ো সাধু ধরার অপারেশন কালনেমি চালায় দেরাদুন পুলিশ। পুলিশের চাপ পড়তেই একে একে ভুয়ো সাধু বাবার ধরা দিলেন।
প্রসঙ্গত কালনেমি হলেন রামায়ণের বিশেষ প্রতারক চরিত্র, যিনি সাধুর বেশ ধরে হনুমানকে প্রতারণার চেষ্টা করেন। অপারেশন কালানেমি চালিয়ে 25 জন ভুয়ো সাধু বা ভুয়ো বাবাদের গ্রেফতার করে দেরাদুন পুলিশ। গ্রেফতার হওয়া ভুয়ো সাধুদের মধ্যে কয়েকজন ভিন রাজ্যের বাসিন্দা রয়েছেন। উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং আসামের কয়েকজন উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ভুয়ো সাধু সেজে আত্মগোপন করেছিলেন বলে জানা গিয়েছে। দেরাদুন পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, কোনো রকম আধ্যাত্মিক জ্ঞান ছাড়া, বৈধ পরিচয়পত্র ছাড়া সন্দেহজনক সাধুদের উপর সন্দেহ ছিল তাদের। মানুষের আস্থা ও সাংস্কৃতিক বিশুদ্ধতা রক্ষার জন্য অপারেশন কালানেমি এর প্রয়োজন ছিল বলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।